যারা বলছেন আমরা এটা করি না, এটা বাদ দিয়েছি, এটা তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন। 133টা অধ্যাদেশ, 133টা অধ্যাদেশের মধ্যে আমরা যেটা আপনাদের সামনে বলতে চাচ্ছি, 97টা অধ্যাদেশ হুবহু যেভাবে অধ্যাদেশ ছিল সেইভাবে পাশ হয়েছে। 13টি অধ্যাদেশকে আমরা সংশোধিত আকারে পাশ করেছি, ছোটোখাটো সংশোধন এখানে এনে। 7টি অধ্যাদেশকে আমরা রহিতকরণ ও হেফাজত করে পাশ করেছি, আর 16টি অধ্যাদেশকে আমরা উপস্থাপন করি নাই। এটা হলো 133টা অধ্যাদেশের স্ট্যাটাস। তার মধ্যে 97, 13 এবং 7 এই 110টি অধ্যাদেশকেই বিল আকারে উপস্থাপন করতে হয়েছে এবং 91টি বিলের মাধ্যমে এই 110টি আইন সংসদে উপস্থাপিত হয়েছে এবং সংসদে এই 91টি বিল পাশ করা হয়েছে। অন্যান্য বিলের ব্যাপারে আমরা যেটা বলেছি, অধিকতর যাচাই বাছাই করা প্রয়োজন। আমরা যে কয়েকটি 7টি অধ্যাদেশে রহিতকরণ হেফাজত বিল করা হয়েছে, তার মধ্যে আপনাদের উদাহরণ হিসেবে বলি, যেমন মানবাধিকার কমিশন আইন, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ আইন এবং সুপ্রিম কোর্ট সচিবালয় আইন। এই 3টা আইনেরই আমরা একটা আইন যখন বিল আকারে দেই, তখন একটা প্রিএম্বল থাকে আইনের, যে আইনটা কেন আমরা দিচ্ছি, সেখানে একটা কারণ সম্বলিত বিবৃতি দিতে হয়, সেটা কেন দিচ্ছি। এই বিলগুলোর মধ্যে ক্লিয়ারলি আমরা বলেছি, যেমন জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশের বিলে বলেছি, যেহেতু জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025-এর বিষয়ে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সহিত অধিকতর পরামর্শ যাচাই বাছাই করা প্রয়োজন। আমরা সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশেও বলেছি, যেহেতু সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025-এর বিধানাবলী অধিকতর যাচাই বাছাই করা প্রয়োজন। এবং সুপ্রিম কোর্ট সচিবালয়ের বিষয়েও বলেছি, যেহেতু সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা বিষয়ে সংশ্লিষ্টদের সহিত অধিকতর পরামর্শ ও যাচাই বাছাই করা প্রয়োজন। আমাদের এখানে কোনো অ্যাম্বিগুইটি রাখি নাই, কোনো অস্বচ্ছতা নাই। আমাদের সংসদের কাছে আইনের মাধ্যমে যখন বিলটা উপস্থাপন করছি, ইট বিকামস অ্যান্ড ইট ইজ পাস্ট, এটা আইনে পরিণত হয়ে যাচ্ছে। রহিতকরণ বিল হলেও এটা কিন্তু আইনে পরিণত হয়ে যাচ্ছে। ওই আইনের অংশই হলো যেটা অধিকতর যাচাই বাছাই করার জন্য আমরা কমিটমেন্ট দিয়েছি পার্লামেন্টের মাধ্যমে গোটা জাতিকে। যারা বলছেন আমরা এটা করি না, এটা বাদ দিয়েছি, এটা তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন। কারণ আইনের মধ্যে সুনির্দিষ্টভাবে, এই কারণে আমি পার্লামেন্ট উত্তর দিতে যে বলেছিলাম, মাননীয় বিরোধী দলের সংসদ সদস্য সব পড়েছেন, শুধু অতটুকু পড়েননি যতটুকুতে সরকারের স্বচ্ছতা এবং জবাবদিহিতা দেওয়া আছে। যে আইনের প্রিএম্বলে জেনারেলি বলা থাকে না যে উপস্থাপনা এবং প্রস্তাবনা এবং সংবলিত জায়গায় আমরা দিয়েছি। এটা হলো আমাদের স্বচ্ছতার জায়গা। ইতিমধ্যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, গুম কমিশন নিয়ে যে কথাটা উঠেছে, আপনি গুমের ডেফিনেশন অন্তর্ভুক্ত করলেন আইসিটি একটা আইন পাশ করে, সেইটার থেকে সেখানে ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেমেটিক গুমকে বলা হচ্ছে। এই আইনের মধ্যে, গুম কমিশন আইনের মধ্যে এটাকে আরবার ডিফারেন্সিয়েট করলেন না। তারপরে যে কি করলেন, গুম কমিশন একটা ডিফাইন করলেন, ডিফাইন করে বললেন মানবাধিকার কমিশনই গুম কমিশন। একটা অ্যাম্বিগুইটি থেকে গেল। ধরেন একজন গুমের শিকার হলো, তার পরিবার গেলেন আইসিটিতে, আইসিটি বলল যে আমি এটা নিতে পারবো। আসামি পক্ষ যে বললো যে আমার তো প্রোটেকশন দেওয়া আছে অন্য আইনে, গুম কমিশন আইনে, আমি আইসিটিতে আসবো না, আমাকে অন্য আইনে নেন। এইটা নিয়ে হাইকোর্টে বিচার বিশ্লেষণ করতে যে কয় বছর যাবে, সেই কয় বছরে গুমের পরিবার আরও হয়রানির শিকার হবেন। এই কারণে আমরা মনে করেছি যৌক্তিকভাবে এটা আরও বেশি যাচাই বাছাই প্রয়োজন। মানবাধিকার কমিশন আইনকে আমরা ব্যাখ্যা করেছি। দেখেন, মানবাধিকার কমিশন আইনে বলা হচ্ছে যে মানবাধিকার কমিশন যে কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা
কারো অভিযোগের ভিত্তিতে অথবা সুমোটো টেক আপ করতে পারবেন, ভালো কথা। তারপরে কতদিনের মধ্যে তদন্তের বা ইসের নির্দেশ দেবেন সেটা নাই, বলছেন যে অনুসন্ধানের দায়িত্ব পাওয়ার পর 30 দিনের মধ্যে প্রতিবেদন দেবেন। 30 দিনের মধ্যে প্রতিবেদন পাওয়ার পর সেইটা তদন্তের যোগ্য কিনা সেটা আবার সিদ্ধান্ত কতদিনের মধ্যে নেবেন সেটাও নাই। সিদ্ধান্ত দেওয়ার পরে 60 দিন পর্যন্ত তদন্ত প্রতিবেদন দেবে। তদন্ত প্রতিবেদন দেওয়ার পরে কি করবেন, দুই পক্ষকে ডাকবেন যদি অভিযোগের প্রাথমিক সত্যতা থাকে। দুই পক্ষকে শোনার পরে 4টা অপশন দেওয়া হলো মানবাধিকার কমিশনের সামনে। 1, জরিমানা করবেন। জরিমানার পরিমাণ কি হবে সেটা আইনে বলা থাকে। এ আইনে জরিমানার কোনো সুনির্দিষ্ট বিধান দেওয়া নাই। 2, ক্ষতিপূরণ দিতে পারবেন। ক্ষতিপূরণের পরিমাণ কি হবে সেটাও আইনে একটা গাইডলাইন দেওয়া থাকে। এ আইনে সে ধরনের কোনো গাইডলাইন নাই মানবাধিকার কমিশনে। 3, উনি অন্য কোনো ফোরামে অভিযোগ করতে পারবেন, যিনি অভিযোগ মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে, উনি মামলা করবেন না অন্য কোথাও যাবেন সে ব্যাপারে পরামর্শ দিতে পারবেন। ইতিমধ্যে 1 বছর 1.5 বছর কেটে যাবে শুধু এই পরামর্শটুকুর জন্য। আর 4, মানবাধিকার কমিশন বাদী হয়ে মামলা করতে পারবেন। তো এক ব্যক্তি একই সংস্থা যখন দুই পক্ষকে ডেকে শুনানি করে একটা জিনিস নিষ্পত্তি করছেন কোয়াসি জুডিশিয়াল অথরিটি হিসাবে, এরপর উনি মামলার বাদী হচ্ছেন, এই আনাবুনিগুলো প্রশ্ন আসবে আইনে, এবং যারা মানবাধিকার লঙ্ঘন করবেন তারা এটার সুযোগ নেবেন। আমরা বলেছি এইগুলো যাচাই বাছাই হওয়া প্রয়োজন। এইগুলো নিয়ে আমরা সবগুলো আইনি যাচাই বাছাই করার প্রক্রিয়া নিয়েই ইতিমধ্যে আজকে আমি আমার অফিসকে বলেছি 15ই মের পরে মানবাধিকার কমিশনের আইন নিয়ে আমরা ডিসকাশনের জন্য উদ্যোগ নিয়েছি। যে কোনো দিন হয়তো স্টেক হোল্ডারদের ডাকবো, আপনারা জেনে যাবেন। সুতরাং 133টা আইনের মধ্যে আমরা আরেকটা তথ্য আপনাদের দিতে চাই। 2007 থেকে 2009 পর্যন্ত যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, তথাকথিত 111 গভর্নমেন্ট, সেই সময়ে 122টি অধ্যাদেশ জারি হয়েছিল। 122টির মধ্যে মাত্র 54টা অধ্যাদেশকে আইনের পরিণত করা হয়েছিল, বাকিগুলো সব অটোমেটিক ল্যাপস করা হয়েছিল। আমরা সেই তুলনায় 117টাকে মোটামুটি আইনে পরিণত করেছি। বাকিগুলো কমিটমেন্ট আছে, বাকিগুলোর ব্যাপারে আমাদের কমিটমেন্ট আছে, আমাদের সদিচ্ছার কোনো অভাব নাই। যদিও যে অধ্যাদেশগুলো তত্ত্বাবধায়ক সরকার করে গেছেন সে বিষয়ে আপনার দৈনিক প্রথম আলোতে আজকে না কালকে একটা রিপোর্ট ডক্টর স্বাধীন মালিকের একটা সাক্ষাৎকার এসেছে, যে সাক্ষাৎকারটা খুব স্বব্যাখ্যায়িত, যে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ কখন জারি করার প্রয়োজন হয়, খুব এমার্জেন্সি কোনো কিছু হলে। তাছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে 133টা গণহারে যে অধ্যাদেশ করে গেছেন এর মৌলিক প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন তুলেছেন ডক্টর স্বাধীন মালিক। মৌলিক প্রয়োজনীয়তা এবং ভেরি ফান্ডামেন্টাল এটা, কিন্তু আমরা ওই বিবেচনাতে আনিনি। পার্লামেন্টের কাছে আমরা খুব স্বচ্ছতার সাথে যেভাবে আনা প্রয়োজন আমরা সেভাবে এনেছি।